তার এই ধরনের সুযোগ সম্ভবত বাংলাদেশে আর আসবে না, অন্ততপক্ষে আমাদের জীবদ্দশায় হয়তো দেখতে পাবো না। একজন ব্রিটিশ ব্যারিস্টারের চোখে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যে ভূমিকা এবং বাংলাদেশের যে পরিস্থিতি সেটি সম্পর্কে আমি একটু আপনার মূল্যায়ন চাইতাম। দেখেন, প্রায় 1.5 মাস বাংলাদেশ সফর করে আসলাম। বাংলাদেশ নামক রাষ্ট্র যারা চালাচ্ছেন বা সরকার যারা চালাচ্ছেন, একেবারে শীর্ষ পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সাথে এবার আমার সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে, মত বিনিময় হয়েছে, দীর্ঘক্ষণ কথা বলেছি। একেবারে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি থেকে শুরু করে বিভিন্ন উপদেষ্টা এবং এন্টায়ার সংস্কার কমিশনের চেয়ারম্যানদের সাথে সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলেছি। আসলে দেশটা একটা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, একেবারে যদি অনেস্ট অপিনিয়ন চান। এখন পর্যন্ত জিনিসপত্রের দামটা নিয়ন্ত্রণে আনতে পারেন নাই সরকার। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা যেভাবে উন্নতি হওয়ার কথা ছিল সেভাবে হয় নাই। কিছু কিছু ক্ষেত্রে তারা মোটামুটি বেশ সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন, কিন্তু মানুষের প্রত্যাশা অনুযায়ী সেই সফলতার দৃষ্টান্ত স্থাপন করতে পারেন নাই। এটা ঠিক যে এখন ফ্রিলি কথা বলা যায়, ফ্রিলি লেখা যায়। আগের মতো গুম, হত্যা অথবা 1-2টা হয়তো আইসোলেটেড ইনসিডেন্ট ছাড়া মোটা দাগে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এভাবে আগে আইন যেভাবে নিয়মিতভাবে মানুষ হত্যা হতো, গুম হতো, এভাবে হচ্ছে না। কিন্তু সরকারের কাছে যে মানুষের আকাঙ্ক্ষা ছিল, যে প্রত্যাশা, আকাশচুম্বী প্রত্যাশা ছিল, সে অনুযায়ী তারা কিন্তু আগাতে পারছেন না। এর বিভিন্ন কারণ আছে। দেশের মধ্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছে। দেশের বাইরে বৃহৎ একটা প্রতিবেশীর পক্ষ থেকে গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করার জন্য চেষ্টা করা হচ্ছে। তো আমি যখন দেখা করেছিলাম প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের সাথে, তখন ওনার প্রিলিমিনারি বা ওপেনিং রিমার্কস ছিল যে দেশের বাইরে এত বেশি বাংলাদেশের ব্যাপারে ডিসইনফরমেশন বা মিসইনফরমেশন স্প্রেড করা হচ্ছে, আমরা ওইগুলাই ট্যাকেল দিতে হিমশিম খাচ্ছি, আমাদের আসল কাজে হাত দিতে পারছি না। এটা ছিল তার মনের কথা এবং আসলে এটাই। তো আমরা বলেছি যে দেখেন স্যার, যে একটা বৃহৎ প্রতিবেশী, তার কানেকশন, লবি পাওয়ার, যোগাযোগ সব কিছু বাংলাদেশের চেয়ে অনেক বেশি। আর আপনারা একটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সব কিছু ট্যাকেল দিতে পারবেন না। তবে আপনাদের একটা পজিটিভ দিক হচ্ছে যে 1/10 অফ বাংলাদেশি সিটিজেন্স দেশের বাইরে থাকে। তাদেরকে কাজে লাগান, তাদের সাথে যোগাযোগ বৃদ্ধি করেন, তাদের সাথে কোঅর্ডিনেট করেন। দেখবেন যে তারা যদি বিলঙ্গিংনেস ফিল করে, তাহলে একজন বাংলাদেশি প্রবাসী যারা আছেন তারা আনঅফিশিয়াল অ্যাম্বাসেডার হতে পারে। হাজার হাজার আমাদের অক্সফোর্ড গ্র্যাজুয়েট, কেমব্রিজ গ্র্যাজুয়েট, হার্ভার্ড গ্র্যাজুয়েট, লন্ডন ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট আছে যারা দেশকে অনেক কিছু দিতে পারবে। তো তাদেরকে কাজে লাগান। দেশ থেকে আনার কিছু নাই, কিন্তু দেওয়ার মধ্যে তাদের অনেক কিছু আছে। আমরা এভাবে ভিন্নভাবে বলেছি এবং বিভিন্ন লেভেলে যখন কথা বলেছি এইভাবে কথা বলার চেষ্টা করেছি যে দেখেন, এতদিন 53 ইয়ার্স ধরে শুধুমাত্র রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, কিন্তু এখন সময় আসছে যে রেমিটেন্সের পাশাপাশি, আর্থিক রেমিটেন্সের পাশাপাশি মেধা এবং ইন্টেলিজেন্সকে রেমিটেন্স হিসাবে নেওয়া। দেশ বিনির্মাণে, দেশ গঠনে প্রবাসীদের একটা অংশগ্রহণের সুযোগ থাকতে হবে। দেশে হিউজ পটেনশিয়াল আছে, এখন রাতারাতি অনেক কিছু ঠিক হবে না। আর তাছাড়া যারা 15-16 বছর ধরে রাস্তায় নামতে পারেন নাই, তারা আজকে দাবি দেওয়ার হিড়িক পড়ে গেছে। তো এটা বোঝা উচিত যে অন্তর্বর্তীকালীন সরকার সব দাবি মানতে পারবে না, আর আগের সরকারের মতো স্ট্রিম রুলারও চালাতে পারবে না। সুতরাং সবাইকে ধৈর্য ধারণ করতে হবে এবং সেনাবাহিনীর একটা গৌরবোজ্জ্বল ভূমিকার কারণে বাংলাদেশ নামক রাষ্ট্র প্রোটেক্টেড হয়েছে, জাতিটা বেঁচেছে। আপনি চিন্তা করতে পারেন, যদি সেনাবাহিনীর 3রা অগাস্ট থেকে অন্য ভূমিকা থাকতো, তাহলে বাংলাদেশ কিন্তু ইজিলি সিরিয়া হয়ে যেতে পারতো, লিবিয়া হয়ে যেতে পারতো। কিন্তু সেনাবাহিনীর অত্যন্ত বলিষ্ঠ এবং সাহসিক ভূমিকার কারণে বাংলাদেশ বেঁচে গেছে এবং পতিত স্বৈরাচার দেশ ছাড়তে বাধ্য হয়েছে, জনতার বিজয় হয়েছে। তো আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার যতই চ্যালেঞ্জ আসুক, এগুলো মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাবেন। এবং বাংলাদেশের জন্য কোনো বিকল্প ছিল না প্রফেসর ডক্টর ইউনূস সাহেব ছাড়া।
এবং উনি শক্ত হাতে হাল ধরেছেন এবং তাকে সহযোগিতা দরকার, এবং উনি ওই পজিশনে থাকার কারণে এত বেশি প্রোপাগান্ডা করেও পার্শ্ববর্তী দেশ কিছুই করতে পারছে না, কারণ ডক্টর ইউনূস ইজ ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড অ্যান্ড নোন। তো সরকার অত্যন্ত যৌক্তিকভাবে তারা সংস্কার কমিশন গঠন করেছেন, তারা ইতিমধ্যে অনেকে রিপোর্ট দিয়ে দিচ্ছেন বা অতি সুন শীঘ্রই তারা রিপোর্ট দেবেন, এবং রিপোর্ট দেওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তারা অংশীজনদের সাথে বৈঠক বসবেন এবং কিভাবে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এনে এর ভিত্তিতে নির্বাচনও যেতে পারেন। সামনে খুব কঠিন টাস্ক, তবে আমি মনে করি অসম্ভব নয়। আমরা চাই বাংলাদেশ একটা সুন্দর জায়গায় যাক, বাংলাদেশের নাম পৃথিবীর বিভিন্ন জায়গায় সম্মানের সাথে উচ্চারিত হবে, এবং যে স্যাক্রিফাইস, যে আত্মত্যাগের বিনিময়ে একটা সুন্দর পরিবর্তিত পরিস্থিতি আসছে, এই সুযোগে কাজে লাগানো দরকার। এই ধরনের সুযোগ সম্ভবত বাংলাদেশে আর আসবে না, অন্ততপক্ষে আমাদের জীবদ্দশায় হয়তো দেখতে পাবো না।